সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। জাওয়ান ম্যানশনের সবচেয়ে বড় কক্ষ সোফিয়ার। ছাদের উঁচু কারুকাজে ঝুলে থাকা ঝাড়বাতিটার নিস্তব্ধ আলো, দেয়ালের গাঢ় রঙিন ভেলভেট পর্দা, ইতালিয়ান মার্বেলের মেঝে আর দূরে রাখা পুরনো গ্র্যান্ড পিয়ানো, সব মিলিয়ে ঘরটা রাজকীয়। অথচ রাজকীয়তার নিচে জমে আছে বিষণ্ণ আগুন। ঘরের দুই প্রান্তে দুটো বিপরীতমুখী সোফা। একটাতে বসে আছে আরজে নির্বিকার চিত্তে, অন্যটায় সোফিয়া। ক্যামেরার সামনে থাকা মুখও সেখানে নেই। আরজের এমন ভাব সোফিয়াকে ভেতর থেকে আরো বেশি বিষিয়ে তুলছে। কয়েক সেকেন্ডের নীরবতা কেটে প্রথম সোফিয়া হিসিয়ে বলে, তুমি কেন সানাকে পার্টিতে সবার সামনে আনলে রণ? আরজে সামান্য সামনে ঝুঁকে বসে, চোখ না নামিয়ে তাকায় মায়ের দিকে, ঠান্ডা স্বরে আওড়ায়, কারণ ওখানে ওর জায়গা, ঠিক আমার পাশে। সোফিয়ার চোখে ক্ষণিকের জন্য বিস্ময়, তারপরই আগুন। ঠোঁট শক্ত করে চেপে ধরে বলে, তুমি ভুলে যাচ্ছ আমাদের ডিল। ডিও। হ্যাঁ হ্যাঁ, ডিল। তুমি নিজেই বলেছিলে সানাকে কখনো সামনে আনবে না, ওকে গুরুত্ব দেবে না। তোমার জীবন, তোমার পরিচয় সব থাকবে পরিষ্কার। তুমি আমার পরিচয়ে থাকবে সুফিয়া জাওয়ানের এই ছেলে, রানবীর জাওয়ান, দ্য জেবি কিং হয়ে। আরজে ঠোঁটে হালকা হাসি খেলে গেল। সোফিয়ার মতো করেই বলে, ডিল এটাও ছিল তুমি কোনোদিন আমার স্ত্রীর দিকে হাত বাড়াবে না, কিন্তু আমার ফ্ল্যাট থেকে শুরু করে প্রতিটা জায়গায় তুমি নিজের আধিপত্য চালিয়েছ। তাই আজ থেকে না ডিল থাকবে, আর না সানা আড়ালে থাকবে। শব্দগুলো ছুরির মতো বিঁধে সোফিয়ার কানে। সে উঠে দাঁড়ায়, ধীরে এগিয়ে যায় আরজের দিকে, শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি জানো এর ফল কি হতে পারে? আরজে উঠে দাঁড়ায় না, বরং আরো স্বাচ্ছন্দ্যে বসে পড়ে। আই নো। ও তোমার দুর্বলতা, আর দুর্বলতা দিয়েই সাম্রাজ্য টেকে না রণ। দুর্বলতা ধীরে ধীরে মানুষকে নিঃশেষ করে দেয়, যেমনটা আমার মায়ের সাথে হয়েছে। এইবার আরজে দাঁড়িয়ে গর্জে ওঠে, শি ইজ নট মাই উইকনেস, শি ইজ মাই ওয়ার্ল্ড। আজ থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। এই বলে আরজে দরজার দিকে একবার এগোতে পেছন থেকে সোফিয়া ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বাক্য ছড়ে, ইউনো, আমি যাকে চাই তাকে জেবি কিং বানাতে পারি, আর তুমি জেবি ছাড়া কিছুই না। যদি তুমি ওই মেয়েকে বেছে নাও, তাহলে তোমাকে জেবি ছাড়তে হবে, সাথে ক্ষমতাও। সোফিয়া ভেবেছিল তার এমন হুমকিতে আরজে নিশ্চয়ই জেবিকে চাইবে, কিন্তু ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বিপরীত পাশের মানব থেকে এসেছে অট্টহাসি। আরজে ধীরে ধীরে তাকায়, চোখে কোনো দ্বিধা নেই, নেই আবেগের কাঁপুনি, আছে শুধু এক ভয়ঙ্কর নিশ্চয়তা। ঠান্ডা হেসে প্রত্যুত্তর করে, লেট মি টেল ইউ ওয়ান সিক্রেট মম। সোফিয়ার কপালে ভাঁজ পড়ে, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার দিকে। আরজে ফের বলে, তুমি এতদিন যাকে খুঁজছো, যাকে ধরতে পারোনি, যার নাম শুনলে ইউরোপের মাফিয়া সার্কিট আলো নিভে যায়, ব্ল্যাক হান্টার। তারপর ঠোঁটে পাকা হাসি ঝুলিয়ে হিসিয়ে বলে, I am the Black Hunter, not the JB King, the Mafia King. বিস্ময়ে সোফিয়ার চোখ বড় হয়ে গেল, যেন হঠাৎ করে তার সামনে থেকে মেঝে সরে গেছে। এক মুহূর্তে তার দুনিয়া ঘুরে ওঠে, নিচু স্বরে মুখের থেকে নিঃসৃত হয় ফিসফিসিয়ে, অসম্ভব। তুমি। না। শব্দগুলো কণ্ঠনালী দিয়ে আর বের হচ্ছে না, কেমন গলা ধরে আসছে তার। বুক থেকে বের হচ্ছে অবিশ্বাস আর অস্বীকারের মাঝখানে ঝুলে থাকা এক শ্বাস। আর যে এক পলক তাকালো মায়ের দিকে, সেই দৃষ্টিতে বিজয় নেই, নেই দম্ভ, আছে কেবল নির্মম সত্য। তুমি যাকে নিয়ন্ত্রণ করছো ভেবে এত বছর ধরে দাবার বোর্ড সাজালে, সে নিজে বোর্ডের ছায়া হয়ে দাঁড়িয়েছিল। আফসোস, তোমার বুঝতে দেরি হয়েছে। সোফিয়ার পা কেঁপে উঠল, তার আঙুলের শক্তি ছেড়ে দিল। সে কোনো মতে সোফায় বসে পড়ে, শরীরটা যেন হঠাৎ বুড়ো হয়ে গেছে। মস্তিষ্কে একসাথে ভেঙে পড়েছে সব হিসাব, সব গোপন ফাইল, সব অদৃশ্য সুতো। তার সামনের মানব তার হাতে গড়া রণ নয়, বরং এমন একজন যাকে সে কোনোদিন পুরোটা চিনতে পারেনি। আর যে ধীর পায়ে হেঁটে হাঁটু ধীরে বসে সোফিয়ার সামনে, গম্ভীর কণ্ঠে শুধালো, বিয়ের প্রথম দিন যখন তুমি সানাকে মারার জন্য লোক পাঠিয়েছিলে, ঠিক সেদিন থেকে এই ব্ল্যাক হান্টারের যাত্রা শুরু। কারণ আমি জানতাম, আমি সানাকে চাইলে তুমি জেবি কেড়ে নেবে। বাই দ্য ওয়ে, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শুধু একটাই, মা আর ছেলে। এর বাইরে কিছু না, না বিজনেস, না ক্ষমতা, না রক্তের চুক্তি, কিছুই না। ব্যাস, কথা শেষ। আর যে উঠে দাঁড়ায়, দরজা খুলে বাইরে চলে যায়। ঘরের ভেতর শুধু ঝাড়বাতির আলো আর এক নারীর শ্বাস। সোফিয়া জাওয়ান
যিনি ক্ষমতার রাজ্য বানিয়েছেন ভয় দিয়ে। আজ প্রথমবার বুঝলেন সবচেয়ে ভয়ঙ্কর শিকারটা তিনিই জন্ম দিয়েছেন। আর যে সোফিয়ার কক্ষ থেকে বের হয়ে দেখে করিডোরের অন্য পাশ থেকে সারহাদ, ড্যানিয়েল ও তার গার্ডরা আসছে। মুহূর্তেই আয়াতের মনে পড়ে যায় পার্টিতে সারহাদের কর্মকাণ্ড। নিজের চোয়াল শক্ত করে এগিয়ে যায় সারহাদের দিকে। সারহাদ ড্যানিয়েলের সাথে কথা বলছে কিছু একটা নিয়ে। হঠাৎ আর্যে তার কলার টেনে ধরে রক্তচক্ষু নিয়ে নিজের দন্ত পাটি পিষে বলে, তোর বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার বুকে টাচ করার? সারহাদ ঝটকা মেরে তার হাত সরিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, যেটা ভবিষ্যতে তোর থাকবে না সেখানে আমার শব্দটা নিরর্থক। আর্যের সারহাদের উপর হামলে পড়ার আগে পিছনে থাকা এজাজ আর্যের উপর বন্দুক তাক করে। এক ন্যানো সেকেন্ডের মধ্যে এজাজের মাথায় বন্দুক থাকায় জ্যাক ড্যানিয়েল ইশারা করতেই তার পেছনের গার্ডগুলো তাদের দিকে রাইফেল ওঠায়। ঠিক এমন মুহূর্তে ড্যানিয়েলের কানে আসে পেছন থেকে মালিহার কণ্ঠস্বর। ড্যাডি, ড্যানিয়েল পেছনে তাকাতে নজরে আসে মালিহার কপালে বন্দুক ঠেকে আছে কাইলিন। ড্যানিয়েল তড়িঘড়ি করে নিজের গার্ডদের দিকে হাত ছোড়ে। স্টপ এভরিওয়ান। তার বলার সাথে সাথে সবাই রাইফেল নামিয়ে নেয়। তার হাত আর্যের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, তোর বাপ চৌধুরীদের রক্ত দেখে ভয় পেয়েছিল, সেই ভয় থেকে সেদিন রক্তের মূল্য চেয়েছিল, আর ঠিক সেই মূল্যের জন্যই তুই এখনো বেঁচে আছিস। হঠাৎ সবার সামনে অট্টহাসিতে ফেটে পড়লো আর্যে। যেন মনে হচ্ছে কোনো জোকস শুনেছে। ঠোঁট চেপে হাসি থামিয়ে সারহাদের কলার ঠিক করতে করতে আওড়ায়, শোন, যে বয়সে তোর হাতে চকলেট ছিল সে বয়সে আমার হাতে বন্দুক ছিল। আমি খেলনা দিয়ে বড় হইনি, আমি লাশের স্তূপ পেরিয়ে বড় হয়েছি। গ্রো আপ ম্যান। আগে আমার লেভেলে আয়, তারপর রক্তের দাম চুকানোর কথা বলিস। কথাটা সহ্য হলো না সারহাদের। সে তেড়ে যাওয়ার আগে পেছন থেকে তাকে আটকে ধরে ড্যানিয়েল। নিকু, আর যার একবার তার দিকে একটু ক্রুর হাসি নিয়ে তার কাঁধে একটু চাপড় দিয়ে চলে গেল বেসমেন্টের দিকে। কাইলিন ও মালিহাকে ছেড়ে দিল। এসপি সানিটাকে নিয়ে একটু ব্যাক সাইডের দিকে নিয়ে ভেতরে প্রবেশ করার আগেই তার নজর আটকায় সানার দিকে। তার কপালে ভাঁজ পড়ে। এই কটকটি এত রাতে এখানে কি করছে? আর পেছনে ওটা কে? সে ওই দিক দিয়ে যাওয়ার আগে ভাবে সানিটাকে আগে ভেতরে রেখে তারপর ওই দিকে যাবে। এমনিতেই প্রেস মিডিয়ার প্রচুর ভিড়, এর মধ্যে সানিটাকে একা ছাড়া ঠিক হবে না। এসপির সামনে তাকাতেই নজরে আসে রিয়ানার গাড়ি, যে আয়ানের সাথে মাত্র এসেছে। রিয়ানা আজকের সম্পূর্ণ পার্টিতে অনুপস্থিত ছিল। হঠাৎই বাইরের দেশ থেকে ক্লায়েন্টসদের এসেছে, যার জন্য তাকে অফিসে যেতে হয়েছে। সাথে আয়ানও ছিল। এসপি সানিটাকে নিয়ে তার দিকে এগিয়ে যায়। হ্যালো রিয়ানা ম্যাডাম, হাই সানডে মানডে। রিয়ানা ঘাড় কাত করে এসপির দিকে তাকায়। পাশে দাঁড়িয়ে থাকা আয়ান কটমট দৃষ্টিতে তাকায়। এই ইঁচড়ে পাকা ছেলেদের কল্পবাসিনীর সামনে তার ইজ্জত পাংচার করে দেবে। রিয়ানা কপালে ভাঁজ ফেলে শুধায়, সানাস ফ্রেন্ড, আমি রাইট? জি, অ্যাকচুয়ালি আপনি তো জানেনই ভেতরে কি চলছে। আমার একটু ওদিকে কাজ ছিল, আর আমার কাজিনকে আপনি যদি একটু আপনার সাথে রাখেন, আমি কাজ সেরে আপনার থেকে ওকে নিয়ে যাব। ইয়া শিওর, হোয়াই নট? সাচ এ কিউট গার্ল, কাম উইথ মি। সানিতা রিয়ানার সাথে চলে যায়। তারা দৃষ্টিগোচর হতেই এসপি এগিয়ে যায় ব্যাকইয়ার্ডের দিকে। সানা ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মাস্টার, যে এতটা নিঃশব্দে হেঁটে এসেছে যে একটা পিন পতন আওয়াজও হয়নি। এদিকে রমণী দাঁড়িয়ে থেকে ঘুম আসছে আর মনে মনে বলছে, আর ঠিক 10 সেকেন্ডের মধ্যে ওই কালনাগিনী না আসলে আমি ভিতরে চলে যাব। হঠাৎ তার ভাবনা ছেড়ে কানে আসে এসপির কণ্ঠস্বর। পেস্ট্রি, তোর পেছনে এটা কে? এসপি বলতে দেরি, সানা পেছনে ফেরারও সময় পায়নি। তার আগেই মাস্টার তার এক হাত মুছড়ে পিছনে চেপে ধরে। বন্দুক ঠেকায় তার মাথায়। অদূরে দাঁড়িয়ে থাকা এসপি হাত মুষ্টিবদ্ধ করে দাঁত খিচিয়ে বলে, কুত্তার বাচ্চা, ছাড় ওকে। এসপির কথা থামিয়ে মাস্টার নিজের ইলেকট্রনিক ভয়েসে আদেশ ছড়ে, Kneel down right now, otherwise I will shoot her. এই বলে সে সানার হাত আরো জোরে মুচড়ে ধরে। রমণীর মুখ থেকে বের হয় ব্যথিত শব্দ। মাস্কের নিচে মাস্টারের ঠোঁটের কোণে ফুটে ওঠে বিজয়ী হাসির দেশ। এসপি আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে 2 হাত পরাজয়ের ভঙ্গিতে উঁচিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে নিচে। চোখে আগুন নিয়ে তাকিয়ে আছে মাস্টারের দিকে। এদিকে সানা নিজের হাত ছাড়ানোর চেষ্টায় আর মুখে বলে, দেখ কুত্তা, ছাড় আমায়, না হয় রণবীর তোকে প্রাণে মেরে দিবে। আর্যের প্রাণ ভ্রমরাকেই তো মারতে এসছি। এসপি কিছু বলার আগেই মাস্টার তাকে থামিয়ে দেয়। হুশ, if a single word comes out of your mouth she will die even sooner.
এসপি গিলে নিল তার কথাখানা, কেননা তার একটা ভুল পদক্ষেপ সানার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। সানার এমন মোছামুছি দেখে মাস্টার বিরক্ত হয়ে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, না হয় তোমার আগে ওকে মারবো। ওর কিছু হলে কুত্তা আমি তোকে মেরেই ফেলবো। ইউ নো হোয়াট বেবি গার্ল, আই লাইক দিস টোন, গেট রেডি টু ডাই। এসপি সব ভুলে উঠে আসার আগে সানা চোখ দিয়ে ইশারা করে। মাস্টার নিজের গান লোড করে তাক করতেই সানার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। মনে মনে বলে, সানা এভাবে কাজ হবে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। এর মতো কত হাজার ঘিয়ের ডিব্বা থেকে আমি পুরো কবজি ঠুকিয়ে ঘি বের করে নিয়ে এসেছি, এ কোন ক্ষেতের মূলা। এই ভেবে সে মুহূর্তে মেকি কান্না জোরে দিল। আচানক সানার কান্নায় মাস্টার অনেকটা চমকে ওঠে। সে বুঝলো না রমণীর এমন কান্নার মানে, কিন্তু সামনে হাঁটু পেরে বসে থাকা এসপি ঠিকই বুঝেছে। এই খটখটি যে তার অ্যাক্টিং শুরু করে দিয়েছে। সানা কাঁদতে কাঁদতে বলে, জম বাবাজি, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন আমার কাছে। মনে হচ্ছে অনেক তাড়া আপনার। আপনি একটু সিরিয়াল রিচেক করে দেখুন না, ওখানে আমার সিরিয়াল আরো পরে আছে। হোয়াট ননসেন্স, কিসের জম? কি তুই জম না? আচ্ছা যেই হোস না কেন, মেরে ফেল আমায়। এমন একটা জীবন রেখে কি লাভ বল আমায়, যেখানে 20 বছরের লাইফের ওয়ান অ্যান্ড অনলি ড্রিমই পূরণ করতে পারিনি। আমি এখনো কারোর প্রতি হতে পারি নাই রে। তুই মারতে চলে এলি আমায়? আব্বে ছাড় আমায়। এই বলে সে পকেটে হাত দেয়। তার পরনে আর্যের ফ্যাশনেবল স্কিনি প্যান্ট ও হুডি। আর্যের রুমে তার কোনো ড্রেস ছিল না বলে সেটা পরেছে, কিন্তু প্যান্টে কোনো পকেট না দেখে তার কান্না আরো একটা বেড়ে গেল। কারোর প্রতি? কারোর প্রতি, দ্য ওয়ান অ্যান্ড অনলি ড্রিম অফ মাই লাইফ, হোল লাইফ। কিন্তু দেখ, আজকের লাইফের শেষ মুহূর্তে এসেও আমার স্বপ্ন পূরণ হলো না রে। আমি সেই পকেট ফাঁকাই রয়ে গেলাম। মরার আগে 1 টাকাও আমার পকেটে নেই, আর না এই বিটকেলের পকেটে আছে। দুজনেই ফকির হয়ে বসে আছি। এই বলে সে নিজেকে ছাড়ানোর সাথে সাথে মাস্টারের গান পয়েন্টে এসে পড়ে এসপি। মাস্টার তার দিকে বন্দুক তাক করে বলে, আজকে আমায় আটকাবি না। উপরওয়ালার কাছে যাওয়ার আগে আমায় বলতে দে, আজ আমি মন খুলে বলবো। লিসেন বেবি গার্ল, ইউ হ্যাভ নো টাইমস। আবে রাখ তোর টাইম তোর পকেটে। জেলের কয়েদিকেও মরার আগে জিজ্ঞেস করে তার শেষ স্বপ্নটা কি। আর আমি তো দুষ্টু মিষ্টি কৃষ্টি, মানে কিউট একটা বাচ্চা মেয়ে। বল, আমার তো স্বপ্ন থাকতে পারে। মরার আগে আমার একটাই স্বপ্ন, আমি আমার ব্যাংকে কোটি কোটি টাকা দেখতে চাই। এই জীবনে শুধু কারোর প্রতি স্বপ্নই দেখে গেলাম আমি। হলাম আর কই? জীবন আমার বেদনায় ভরা। দেখ, এত বেদনায় যে চোখে পানি আসছে না। আসবে কি করে বল? পকেট ভর্তি টাকা হলে তো চোখ ভর্তি পানি থাকতো। দেখ, পকেটটাও ফাঁকা, চোখটাও ফাঁকা। মাস্টার এখনো নিজের বিস্ময় কাটিয়ে উঠতেই পারছে না। এমন সিরিয়াস মোমেন্টে একটা মেয়ে এভাবে কিভাবে বলতে পারে। সে কিছু বলার জন্য মুখ খুলতেই সানা হাত উঁচিয়ে থামিয়ে দিল। দেখ কিভাবে কারোর প্রতি হব। আমার তো টাকা রাখার জন্য পকেটই নাই। কতটা ফকির হলে বলে এমনটা হতে পারে? এমন একটা ভিখারিকে মেরে তোর কি লাভ হবে বলতো? এই বলে সানা হ্যাত হ্যাত করে নিজের নাক টেনে ভালো করে ছেড়ে, কিছু বের হচ্ছে না। তাও 1 মিনিট লাগে নাক টেনে, তারপর সেগুলোকে মাস্টারের কালো কোটে মুছে ফেলল। মাস্টার একটা বিস্ময় কাটিয়ে না উঠতেই তার সাথে একই হয়ে গেল। সেই মুহূর্তেই নাক মুখ কুচকে নিজের পোশাক দেখে সানার দিকে তাকাতেই সানা বলে, টাকার জন্য টিস্যু কিনতে পারছি না। স্টপ মাইন্ড। সে বুঝল না রমণীর কথার মানে। স্টপ মাইন্ড। বসে থাকা এসপি হাত মাথার পেছনে রেখে তার দিকে তাকিয়ে বলে, আব্বে নেভার মাইন্ড বলেছে রে, নেভার মাইন্ড। সানা আরো জোরে জোরে মেকি কান্না করে এক হাতে নিজের চেহারা থেকে এসপির দিকে তাকিয়ে ইশারা করে কিছু বলার আগেই থেকে এসপির পাশে 2টা গুলি চলে। মাস্টারের সাইলেন্সার লাগানো বন্দুক থেকে রমণী চমকে তার দিকে তাকায়। বেবি গার্ল, চালাকি করার একদম চেষ্টা করবে না, তাহলে চৌধুরী শেষ। শালা, তুই আমাকেও জানিস? তুই কেন, তোর পুরো 14 গোষ্ঠীকে জানি। আবারও সানার দিকে তাকিয়ে বলে, অ্যান্ড ইউ বেবি গার্ল, কিপ টকিং। সানা নিজের নাকের পাটাতন ফুলিয়ে আঙুল উঁচিয়ে হুঙ্কার ছুড়ে, তোর আমাকে মানুষ মনে হয়, হ্যাঁ? নাকি রেডিও, নাকি 1900 ঘুরকা সালের টেপ রেকর্ডার? চালিয়ে দিলি আর হয়ে গেল? বাপের বাড়ির আবদার পেয়েছিস নাকি? আমি নিজের একমাত্র জামাইয়ের কথা শুনি না, আর তুই কোন ক্ষেতের মূলারে? আরে সানার কথা থেমে যায় যখন মাস্টারের কান থেকে আরো একটা গুলি গিয়ে এসপির আঙুলের ফাঁক দিয়ে বের হয়। আর একটুর জন্য তার মাথায় লাগেনি, কিন্তু উত্তপ্ত বুলেটের কারণে এসপির আঙুল অনেকটা পুড়ে গেছে। এসপি ব্যথায় দাঁত খিচিয়ে নিয়েছে। এটা দেখে সানা আরো রেগে আওড়ায়, কুত্তা, তোর সাহস কিভাবে হলো ওকে গুলি করার? হুস, কেউ আমার সাথে চড়া গলায় কথা বলুক, এটা আমার একদম পছন্দ না। আর তোমার কথা থামলে ওর নিঃশ্বাস থেমে যাবে। নাও ডিসিশন ইজ ইয়োর।
এদিকে সানা মনে মনে হাজার খানেক গালি দেয় মাস্টারকে। যদি এসপি গান পয়েন্টে না থাকতো তাহলে সে এর নকশা ফাটিয়ে এখান থেকে পালাতো। তাই যতক্ষণ না অন্য কোনো প্ল্যান করছে, এই মাস্টারকে তার কথায় ব্যস্ত রাখতে হবে। তাই সে আবারও বক বক করতে শুরু করে। আর মাস্টার এক মনে তার উদ্দেশ্য ভুলে তার কথা শুনছে। সাথে মনে মনে ভাবে, জেবি কিং এমন একটা পাগলের জন্য এতটা উতলা। বাট আই হ্যাভ নো অপশন বেসিক্যালি। এদিকে ঈশানী সানার রুমের সামনে গত আধা ঘন্টা ধরে পায়চারি করেই চলেছে। তার দম আটকে আসছে, হাতগুলো ঘামিয়ে গিয়েছে। মনে মনে একটাই দোয়া করছে, ওপরওয়ালা ওই ডাইনিটার যেন কিছু না হয়। ওর কিছু হয়ে গেলে আমাকে কান্নাকিনি বলবে কে? আমি কার সাথে ঝগড়া করব? আর যে আসছে না কেন? আসলে আমি ওকে বলবো, ওপরওয়ালা প্লিজ এবারের মতো ডাইনিটাকে বাঁচিয়ে দাও। এই বলে সে তার নখ কামড়ে আবারও পায়চারি শুরু করে দিয়েছে। মূলত ঈশানী আজকের পার্টিতে আরো বেশি বুঝতে পেরেছে আর যে আর কখনো তার হবে না। তাই সে এখন লাইফে মুভ অন করতে চায়। আর সময়টাও তো কম দেরি নয়, প্রায় 6 থেকে 7 বছর হয়ে গিয়েছে। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। এদিকে জ্যাক ও কাইলিন কেউ দেখছে না, দেখলে তাদেরকে বলবে। একবার ভাবছে ব্যাকইয়ার্ডে গিয়ে দেখবে কি নাকি, না, তার সাহস দিচ্ছে না। আগের গার্ডগুলোকেও দেখছে না। সে প্রথমে দুবার যখন এসেছে এখানে কতগুলো গার্ডকে দেখেছে, এখন একজনও নেই। এটা কিভাবে সম্ভব? ফের মনে মনে আওড়ায়, নিশ্চয় ম্যানশনের ভেতরে কেউ মাস্টারের সাথে যুক্ত। কিছুক্ষণ পর ঈশানীর নজরে পড়ে আরজে আসছে। সে আজ দৌড়ে তার কাছে যায়। আরজে কপালে ভাঁজ ফেলে তাকায়। ঈশানী তড়িঘড়ি করে বলে, আরজি, ওই ডাইনি মানে সানাকে আমি ব্যাকইয়ার্ডের দিকে যেতে দেখেছি। ঈশানীর বলতে দেরি আরজে চমকে তার দিকে তাকায়। ও শিট। কি বলে সে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে যায়। পেছন পেছন জ্যাক ও কাইলিনও আসে। অন্যদিকে সারহাদকে খুস্তেল ফারুকে কল করে বলেছে সানিতা এসেছে, তাকে বাড়িতে দিয়ে আসতে। তাই সারহাদ সানিতাকে খোঁজার জন্য বাইরে আসে। আর যে দৌড়ে ব্যাকইয়ার্ডের দিকে আসতেই অদূরে দাঁড়িয়ে থাকা মাস্টারের এটা নজরে পড়ে যায়। সে 1 ন্যানো সেকেন্ডও দেরি না করে মুহূর্তে নিজের লোড করা গান তাক করে সানার দিকে। ঠাস, তার বন্দুক চালাতে দেরি, এসপি সানাকে এক টান দিয়ে সরাতে দেরি হয় না। সে মাস্টারের বন্দুকের দিকেই তাকিয়েছিল, সুযোগ পেলেই এটাকে লুপে নেবে। সে সানাকে সরিয়েছে ঠিকই, কিন্তু গুলি বিঁধে যায় তার বাহুতে। আর টানের সাথে সানা পড়ে যায় নিচে। মাস্টারের এক মুহূর্ত বিলম্ব না করে নিজের হেলমেটের গ্লাস লাগিয়ে পেছনে থাকা কাওয়াইসিকে বাইকে উঠে যায়। আজকের কোনো দিকে খেয়াল নেই, সে এক নিঃশ্বাসে ছুটে যায় সানার দিকে। তার হাত গুলির শব্দে এগিয়ে এসে এটা দেখা মাত্রই 1 ন্যানো সেকেন্ডও দেরি না করে নিজের গাড়িতে উঠে মাস্টারের পিছনে ছুটে যায়। আজকে সানাকে তুলে তার গালে গলায় হাত রেখে বিচলিত কণ্ঠে জানতে চায়, আই অল রাইট মাই লাভ? আই ওকে? তোমার কোথাও লাগেনি তো? তার গলা কাঁপছে। গুলি বেরোতে দেখেই যেন তার আত্মা কণ্ঠনালীতে পৌঁছে গেছে। সানা তড়িঘড়ি করে বলে, রণবীর ঠিক আছে, আমি কিন্তু এসপি। আজকের কানে শুধু আসে আমি ঠিক আছি। সে একটা সত্যি শ্বাস ছেড়ে জ্যাক ও কাইলিনের দিকে তাকায়। রুক্ষ স্বরে আদেশ করে, জ্যাক, কাই, টেক কেয়ার অফ হার। আর যে 1 সেকেন্ডও দেরি না করে ব্যাকইয়ার্ডের গ্যারেজ থেকে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে মাস্টারের পেছনে। পরপর কতগুলো এসইউভিও বের হয় রামান ম্যানশন থেকে। সামনে মাস্টারের কাওয়াইসাকি আর পিছনে আর্জের ব্ল্যাক প্যান্টার ও সারহাদের মার্সিডিজ। দরজাটা বন্ধ হওয়ার অনেকক্ষণ পরও সোফিয়া নিজের জায়গা থেকে নড়েনি। কানে বাজছে এখন আর্জের কথাগুলো। আই এম দ্য ব্ল্যাক হান্টার, শুধু মা ছেলের সম্পর্ক। শি ইজ মাই ওয়ার্ল্ড। শব্দগুলো যেন দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে আবারও তার কানে প্রতিধ্বনি তুলছে। হঠাৎ করেই তার বুকের ভেতর জমে থাকা আগ্নেয়গিরি ফেটে যায়। গলা ছিঁড়ে বের হয় একটা চিৎকার। আ এক ঝটকায় তুলে আছড়ে মারে মেঝেতে হাতের কাছে থাকা স্ফটিকের ফুলদানিটা। কাপের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ে। রাগে তার সারা শরীর যেন কাঁপছে। কণ্ঠস্বর থেকে বিড়বিড় করে বের হয়, আমাকে হুমকি? সুফিয়ান জওয়ানকে? সে টেবিলের ওপর থাকা সবকিছু এক ঝাঁকুনিতে ফেলে দেয়। ফাইল, পুরনো বন্দুক, সিগার বক্স সব ছিটকে পড়ে। দেয়ালে ঝোলানো দামে দামে পেন্টিং গুলো একের পর এক নামিয়ে আছড়ে ফেলে। এই মুহূর্তে তাকে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ লাগছে না। আবার বিড়বিড় করে, আমার রক্ত, আমার নাম, আমার সাম্রাজ্য, সব আমার। হঠাৎ সে উন্মাদের মতো অট্টহাসিতে ফেটে পড়ে। ব্ল্যাক হান্টার, আমার ঘরেই আমি শিকারীর জন্ম দিয়েছি, আর সে আজ আমাকেই চোখ রাঙায়। সে পর্দা টেনে ছিঁড়ে ফেলে, ঝাড়বাতির দিকে তাকিয়ে চেয়ার তুলে ছুঁড়ে মারে। ঘরটা মুহূর্তের জন্য অন্ধকারে ডুবে যায়। সে অন্ধকারে তার চিৎকার আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা মেয়ের জন্য? সে বুক চেপে ধরে, শ্বাস নিতে পারছে না।
রাগ, অপমান, হারানোর ভয় সব একসাথে তার ফুসফুসের আগুন ধরিয়ে দিচ্ছে। কিয়ৎকাল ধরে ধীরে ধীরে সে নিজেকে শান্ত করে আব্বাসকে ডাকে। সাথে সাথে আব্বাস হাজির। আব্বাস, পাকিস্তানে যাওয়ার সকল কিছু রেডি করো। আমি আরেকবার নিজের অতীতে দেখতে চাই নিজ চোখে। যেখান থেকে একটা সুফিয়ান জন্ম হয়েছে, সেখানে আরও একটা সুফিয়ারের জন্ম হবে। এবার ওই সুফিয়ান না থাকবে রক্ত, না থাকবে সম্পর্ক, শুধু থাকবে তার সাম্রাজ্য আর ক্ষমতা। তারপর মুসাফির দিকে আদেশ সরে, মোসাব, একবার ওই মেয়েকে নিয়ে আসো। আমি দেখতে চাই ওর মধ্যে কি আছে, যার জন্য আমার হাতে বানানো রণ আমার বিরুদ্ধে চলে গিয়েছে। মুসাব ওকে লেডি বলে চলে যায়। সানা উঠেই দৌড়ে যায় এসপির কাছে। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, এসপি ইয়ার, ঠিক আছিস তুই? এসপি উঠে দাঁড়িয়ে গুলি লাগা হাত চেপে ধরে সান্ত্বনা স্বরে আওড়ায়, ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। গুলি একটুর জন্য ছুঁয়ে বেরিয়ে গেছে টানের সাথে। রমণী বিশ্বাস করলো না তার কথা। তোর মাথা কত রক্ত দেখ। আরে কিছু হবে না গাধি, এইগুলো ব্যান্ডেজ করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, আমি ব্যান্ডেজ করে দিই। সানার বাক্যখানা শ্রবণ হতেই এসপির চোখ কপালে। এক লাফে সরে গেল তার থেকে এক হাত দূরে। আমার মা, মাফ কর আমাকে। এর আগে তুই আমার একটা ছোট কাটার ব্যান্ডেজ করেছিলি। আমি জানি না তার মধ্যে কি কি ওষুধ লাগিয়েছিস। 3 মাসেও ভালো হয়নি, এরপর ইনজেকশন নিতে হয়েছে। আরে ওই সময় আমি অসিরিয়াস। নট সিরিয়াস হবে ওটা। হ্যাঁ, ওই একটা ছিলাম। এখন আমি একদম সিরিয়াস। বিশ্বাস কর, তুই সিরিয়াস মুডে থাকলে আমার আরও ভয় হয়। আমি গুলিও আরও 4টা খেতে রাজি, কিন্তু গুলির থেকেও তোর ডাক্তারি আরও বেশি ডেঞ্জারাস। সানা বিমূঢ় দৃষ্টিতে তাকে, আর বিপরীত পাশের মানব তার দিকে নিষ্প্রভ ভাবে তাকিয়ে। এসপি একদম গো ধরে দাঁড়িয়ে। সে হাত কেটে ফেলবে দরকার হলে, তাও এই কটকটির থেকে চিকিৎসা নেবে না। প্রয়োজনে চিকিৎসার অভাবে মারা যাবে। সানা ফের বলে, সত্যি বলছি, কোনো আন্দাজি ওষুধ দিব না আমি। শুধু একটু হিস্টাসিন, নাপা, এইচ, ফেনাডিল, সেক্লো, ডেজলোর সাথে হেক্সিসল সব মিক্স করে একসাথে লাগাবো। দেখবি রক্তের সাথে সাথে ব্যথাও উদাও হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হলুদ, লবণ, পেঁয়াজ, মরিচ, রসুন এইগুলো কেন বাদ রাখবি? এগুলো ঢেলে দে একেবারে, আমার আত্মাটাও উধাও হয়ে যাক। তোর জাউরা তো এটাই চায়, তাই না? আমি ওর বউয়ের সাথে দাঁড়ালেও তার চুলকানি ওঠে। এখন যে আমি বউ বাঁচালাম, শালাইটা দেখলেও না। আচ্ছা, আমি রণবীরকে বলবো। এখন তুই এদিকে আয় 1 সেকেন্ড, না হয় কিন্তু আমি 2 সেকেন্ডে কেঁদে দিব। আর তুই ব্যান্ডেজ করলে আমি সারা জীবন কেঁদে কেঁদে গঙ্গা ভাসাবো। শুনলো না এসপির একটা কথাও সানা। ঠিকই হাজারটা ব্ল্যাকমেইলের পর এসপি রাজি হয়। তারা দুজন এগিয়ে যায় সামনে। পেছনে জ্যাক ও কাইলি। এদিকে সানা কখন থেকে এসপিকে জিজ্ঞেস করেই চলেছে, খুব বেশি ব্যথা করছে তাই না? না ইয়ার। কতটুকু ব্যথা করছে রে? এসপির মুখে চবর্গীয় শব্দ উচ্চারণ করে কিয়ৎকাল তার দিকে তাকে। না মানে, এই মেয়েকে সে কিভাবে বোঝাবে ব্যথা কতটুকু করছে? এক কাজ কর, তোর জাউরার বন্দুকটা নিয়ে আয়, যেটা সারাক্ষণ আমার পেছনে নিয়ে ঘোরে। ওটা দিয়ে আমি একটা লাগাই তোকে, তারপর তুই দেখ ব্যথা কতটুকু লাগে। আরে আমি তো এইভাবে জিজ্ঞেস করলাম, তুই এখানে আমার রণবীরকে আবার কেন টেনে আনছিস? এসপি অবাক চোখে তার দিকে তাকায়। বাবা, একদিনে এত উন্নতি ডিরেক্ট জাউরার থেকে আমার রণবীর। ভালো ভালো, খুব ভালো। রমণী কথার তালে পড়ে কি বলছে বুঝতেই ঘোরানোর জন্য ফের বলে, আরে ওই ভুলে মিস্টেক। আহ এসপির চিৎকারে সানা তড়িয়ে ঘুরি করে তার দিকে তাকাতে নজরে আসে। সে কথা বলতে বলতে এসপির গুলি লাগা হাতে চাপড় মেরে দিয়েছে। আম সো সরি সরি সরি, হ্যাবিট। রাখ তোর হ্যাবিট তোর কাছে। এমনিতেই সবার সামনে জাউরা কেলোর কীর্তি করে বসে আছে। সানা তার প্রত্যুত্তরে মনে মনে বলে, আর সবার পেছনে কেলেঙ্কারি করে বসে আছে। কিছুক্ষণ পর আবারও এসপির চিৎকার শোনা যায়। সানা কথা বলতে বলতে আবারও তার গুলি লাগা হাতে চাপড় মেরে দিয়েছে। আবারও তুই মেরেছিস? সরি, আর মনে ছিল না আমার। হয় তুই সামনে থেকে যা, না হয় পেছনে যা, আমার সাথে থাকবি না। গুলি খেয়েও তোর জন্য শান্তি নাই। এমন আর হবে না তো। তুই 2 সেকেন্ড পর ভুলে যাবি, সামনে যা। তারপর টেনে টেনে ব্যঙ্গ করে বলে, আমার লানভিল। সানা এবার ইচ্ছে করে একটা লাগায়। আহ সর কটকটি। কাইলি মেয়েদের কাণ্ড দেখে আজ মন খুলে হেসেছে। জ্যাকের দিকে তাকিয়ে বলে, হোয়াট এ ফ্রেন্ডশিপ। জ্যাকের কণ্ঠনালী থেকে যন্ত্রের মতো শুধু বের হয়ে আবারও সানার পিছনে চলে যায়। আজকের রাতটা অদ্ভুতভাবে শান্ত। জাওয়ান ম্যানশন মেইন শহর থেকে একটু দূরে নির্জন এলাকায়। এটার চারপাশে আর কোনো দালান কোঠা নেই, তাই রাস্তার মাঝে বিরাজ করছে নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙে যায় কালো কাওয়াসাকির ইঞ্জিনের গর্জনে। হেলমেটের ভেতর নীল চোখ দুটো সামনে স্থির।
কোনো তাড়া নেই তার ভঙ্গিতে, নেই আতঙ্কের অস্থিরতা। সে জানতো যে বিপিং এর ডেরায় গেলে তার সাথে এটাই হবে, আর সে এটাই চায়। ঠিক তার পেছনে এসে পড়ে ব্ল্যাক প্যান্থার মার্চে। তার ইঞ্জিনের গর্জনে যেন রাস্তায় বুক কেঁপে ওঠে। সে এক মুহূর্ত দেরি করে না। হেলমেটের ভেতর তার চোয়াল শক্ত, চোখে এক মুখে আগুন। আর তার ঠিক পেছনে কালো মার্সিডিজ সারহাদের গাড়ি। স্টিয়ারিং এ তার হাত স্থির, কিন্তু শিরাগুলো টান টান, ভেতরে কিছু একটা চেপে রাখা। একটু দূরে তার দুপাশে এভাজ ও ইয়ানের গাড়ি, আর পেছনে নিখুঁত ছকে আর্জের এসইউভি ও কালো ইউএসইউভি গুলো। ম্যানশনের রাস্তা শেষ হতে শহর শুরু হয়। মাঠটার প্রথমে মোড় কাটে, কাওয়াসাকি ঝুঁকে পড়ে, শরীর আর মেশিন এক হয়ে যায়। আর যে ঠিক পেছনে, দূরত্ব কম, খুব কম। শহরের বিলবোর্ড গুলো একটার পর একটা পিছনে ছুটে যায়। পথের মধ্যে তারা কতগুলো চেকপোস্ট কেটে চলে আসে, যার কারণে 5 কি 6টা পুলিশের গাড়ি তাদের পিছু নেয়। পুলিশের আলোগুলো অনেক দূরে ঝিলমিল করছে। মাস্টার একবারের জন্য পেছনে তাকায়নি। একটা সরু ব্রিজে মাস্টার হঠাৎ গতি বাড়ায়। কাওয়াসাকির ইঞ্জিন চেঁচিয়ে ওঠে, আর সে পিছু ছাড়ে না। ব্রিজের ধাতব রেলিংয়ে আলো ঝলকে ওঠে, নিচের অন্ধকার পানি কাঁপে। সারহাদের গাড়ি ব্রিজে উঠতেই এসইউভি গুলো জায়গা নেয় দুই পাশে ঘেরোয়ার মতো। এসইউভি গুলো পেছন থেকে চাপ দেয়। মাস্টার এক মুহূর্তের জন্য পেছনে তাকায়, নীল চোখে বাঁকা হাসি। আর যেও সারহাদের গাড়ি একের পর এক সিগন্যাল ভাঙে। ব্রেকের শব্দ, টায়ারের চিৎকার, হেডলাইটের তীক্ষ্ণ দৃষ্টি, সব মিলিয়ে রাতটা ফেটে যাচ্ছে। সামনের একটা চেকপোস্টে দাঁড়িয়ে আছে তালহা আদিলের গাড়ি। সে এখানে ইনফরমেশনের জন্য এসেছে। কেন জানি তাই মনে হচ্ছে 12 বছর আগে সারহাদের বাবা ও দাদার অ্যাক্সিডেন্ট হয়নি। সারহাদের দাদা তখনকার দিনে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আর বাবা ছিলেন এমপি। অথচ তাদের মৃত্যুর কোনো সুস্পষ্ট প্রমাণ মেলাতে পারছে না সে। তাই এই বিষয়ে তথ্য কালেক্ট করছে। হঠাৎ তার চোখের সামনে উল্কা পিণ্ডের মতো পরপর দুটো বাইক চলে যায়। সে স্থির হতেই এবার আরো 3টা গাড়ি ছুটে যায়। চেকপোস্টে থাকা পুলিশ অফিসারের কাছে কল আসে। হ্যালো স্যার, এই গাড়িগুলো সব সিগন্যাল মিস করেছে মনে হচ্ছে। তালহা আর বাকিটা না শুনে সেও নিজের গাড়ি ছুটিয়ে নিয়ে যায়। সে এতক্ষণ ধরে মনে করেছিল এই কালো মার্সিডিজটা কোথায় দেখেছিল। মুহূর্তে তার মনে পড়ে এটা সারহাদের। সে দিহানকেও কল করে ডেকে নেয়। কিছু দূর যাওয়ার পরেই সারহাদের চোখ পড়ে মিররে, আর নজরে আসে তালহার গাড়ি। রেগে চড়ে একটা থাবা বসে স্টিয়ারিং এ। অফিসার, রং টাইম। কিছু পরে ভেবে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। কানে গোজা এয়ারপ্যাডসে আদেশ ছড়ে, এজাজ ইয়ান, কিপ হিম বিজি। Okay, boss. এজাজ আর ইয়ান দুই দিক থেকে গতি বাড়ায়। তাদের গাড়ি তালহা আদিলের দিকে ছুটে আসে, একটা বাম দিক থেকে একটা ডান দিক থেকে। প্রথম ধাক্কাটা এজাজের তরফ থেকে আসে। হঠাৎ আদিলের গাড়ি দুলে ওঠে। সে স্টিয়ারিং সামলায়, ব্রেক কষে, হুঙ্কার ছড়ে এজাজের দিকে। Hey man, ডান পাশ থেকে আসে ইয়ানের ধাক্কা। তিনি গাড়ি স্টার্ট দেন ঠিকই, কিন্তু ডানে বামে কোনো দিকেই নিতে পারছেন না। সামনে এজাজের আর পিছনে ইয়ান। তালহা মেরুতে তাকিয়ে ইয়ানকে দেখে চেনে ফেলে এরা সারহাদের লোক। মুহূর্তে ধরে ফেলে সারহাদের চাল। সে দিহানকে একটা মেসেজ পাঠিয়ে বাঁকা হেসে এদের সাথে তাল মেলায়। চারপাশে ট্রাফিক ছড়িয়ে পড়ে, হর্ন, চিৎকার, আতঙ্ক, সব মিলিয়ে মুহূর্তটা জট পাকায়। একই সময় পুলিশের অন্য গাড়িগুলো তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু আজকের এসইউভি ও ইউএসইউভি গুলো তখন দেয়াল। তারা নিখুঁতভাবে জায়গা নেয়, লেন বন্ধ করে দেয়, গতি কমিয়ে পুলিশকে আটকে রাখে। সেকেন্ডের ভেতরে দৃশ্য বদলে যায়। আরজে আর সারহাদ দুজনেই আমাদের ফোকাসে ফেরে। সামনে শুধু একটাই লক্ষ্য, মাস্টার। ব্ল্যাক প্যান্টার গর্জে ওঠে। আরজে শরীর ঝুঁকিয়ে দেয়, গতি বাড়ে, বাতাস চুরি হয়ে কেটে যায়। সারহাদের মার্সিডিজ তো পিছিয়ে থাকে না। ইঞ্জিনের ভারী শব্দ রাস্তার বুক কাঁপায়। আরজে সারহাদ তখন মাস্টারের আরো কাছে। রাত তখন আরো ঘন হয়ে এসেছে। শহরের আলো পেছনে পড়ে আছে। সামনে শুধু অন্ধকার, গতি আর নিঃশ্বাসের শব্দ। মাস্টার হেলমেটের ভেতর মাথা সামান্য কাত করে। কানে গোটা এয়ারব্যাগসের অন্য প্রান্ত থেকে আসে কারো চিন্তিত কণ্ঠ। রুডি, আর ইউ ওকে? ইয়েস, আই এম ওকে আকা। ওদিকে সব রেডি? হ্যাঁ, টাইমার বুম, এভরিথিং। ওকে, দে আর ভেরি ক্লোজ। গো টু প্ল্যান বি, হারি আপ। ওকে রুডি, বি কেয়ারফুল, দে আর এক্সট্রিমলি ডেঞ্জারাস। আরজে ঠিক কয়েক ইঞ্চির দূরত্বে ছিল, কিন্তু মুহূর্তের ভেতর পাশের কুলে সার্ভিস রোডের ফাঁকা লেন থেকে একের পর এক কালো কাওয়াসাকি বেরিয়ে আসে। একই মডেল, একই রং, একই পোশাক। ইঞ্জিনের গর্জন একসাথে মিশে যায় সবগুলো।
ক্ষণিকের মধ্যে দুজনকে ঘিরে ফেলে চারিদিক থেকে। কোনো বাইকের পিছনে কোনো নাম্বার প্লেট নেই, মোট কথা বোঝার কোনো উপায় নেই। আর যে কপালে ভাঁজ পড়ে, জিহ্বা খুশি বের হয় বিভ্রান্তিকর শব্দ। শিট ম্যান। পেছনে সারহাদের মার্সিডিজও গতি কমায়। হেডলাইটের আলোয় বাইকগুলো ছায়ার মতো ছুটে বেড়াচ্ছে। কোনটা আসল কোনটা ফান বোঝা যাচ্ছে না। আর যে এক পলক হেলমেটের গ্লাস নামিয়ে সারহাদের দিকে তাকায়। মুহূর্তে তাকে কিছু একটা চোখ দিয়ে ইশারা করে। আর যে ডান দিকে থাকা এক কাওয়াসাকির পেছনে ঝাঁপিয়ে পড়ে। ব্ল্যাক ফ্যান্টম আবারও গর্জে ওঠে। একই মুহূর্তে সারহাদ বাম দিকের আরেকটা বাইকের দিকে স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। বাইকগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে পুরো রাস্তা জুড়ে। মাস্টারের হেলমেটের ভেতর ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে হঠাৎ মোড় ভেঙে শহরের আলো ভেঙে জঙ্গলের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আরজে আর সারহাদ ভুল পথে ব্যস্ত। আরজে যার পেছনে ছুটছে সে হঠাৎ একটা তীক্ষ্ণ বাঁকে ঢুকে পড়ে আর পেছনে ছেড়ে দেয় গ্যাস। বাইকটা প্রায় উল্টে যায়। আরজে কোনো মতে সামলায়। সামনে তাকিয়ে তাকিয়ে কিছুই নেই। মুহূর্তে তার মস্তিষ্কে খেলে যায় এটা ফাঁদ ছিল। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। বাইকে একটা জোরে থাবা মেরে উল্টো মোড় নেয়। কানে থাকা ইয়ারবাগ বলে, জ্যাক, ইজ সানা ওকে? ইয়েস বস। ওয়ার ইজ শি? ম্যাম আপনার রুমেই আছে। কিপ অ্যান আই অন হার। জাস্ট রিমেম্বার, ওর কিছু হলে আমি সবগুলোকে মাটির নিচে পুঁতে ফেলবো। আর এই গার্ডসগুলোকে বের কর অ্যান্ড গেট দ্য হেলিকপ্টার রেডি। ওকে বস। কিন্তু ওটা কে ছিল? লেডির কোনো লোক নয় তো? আরজে কিছু না বলে নিজের হাতে থাকা অ্যাপল ওয়াচ আলট্রায় একবার দেখে রহস্যময় হাসি ঝুলিয়ে বাইক ছুটিয়ে নিয়ে যায়। তারা তো একই ফাঁদে পড়ে। তার সামনে থাকা বাইকটা হঠাৎ থামে, ইউটার্ন নেয় আর ট্রাফিকের ভেতর মিলিয়ে যায়। মার্সিডিজ থামে। তার হাতের মুঠো শক্ত হয়ে আসে। জঙ্গলের মুখ তখন আর মাত্র কয়েকশো গজ দূরে। শহরের শেষ আলোটা পেছনে পড়ে গেছে। সামনে শুধু গাছের কালো ছায়া। মাস্টার ঢুকবে ঠিক সেই মুহূর্তে হেডলাইটের সাদা আলো তার সামনে আসতে পড়ে ব্ল্যাক ফ্যান্টম। মাস্টার ব্রেক কষে, শরীর ঝুঁকিয়ে পিছনে মোড় নেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে পাশের দিক থেকে ধাতব দানবের মতো এসে দাঁড়ায় কালো মার্সিডিজ। চারিদিক বন্ধ। আর যে ঠোঁটটা একটু বাঁকিয়ে ধীরে তার বাইক থেকে নামে। সারহাদ গান লোড করে গাড়ি থেকে বের হয়, তাক করে মাস্টারের দিকে। মাস্টার নিজের বাইক থেকে নেমে দাঁড়ায়। আর যে এক কদম এগিয়ে আসে, পকেট থেকে একটা ছোট রিমোট বের করে, চাপ দেয়। 1 সেকেন্ডের ভেতর মাস্টারের কাওয়াসাকির নিচে লাল আলো জ্বলে ওঠে, নিভে আবার জ্বলে ওঠে ট্র্যাকার। আর যে ঠোঁট বাঁকিয়ে রিমোটটা আঙুলে ঘোরায়, তারপর হঠাৎ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তার ছেলের সাথে বাক্য ছড়ে, প্ল্যানটা ভালো ছিল তোর, কিন্তু বুঝতেই তো পারছিস, ব্যাক বেঞ্চের প্ল্যান। একটু থেমে ফের বলে, আর একটু ব্রেন খাটালে কখনো আমার ওয়াইফের দিকে হাত বাড়াতি না। সারহাদ পাশে দাঁড়িয়ে এক হাতে শক্ত করে চেপে ধরা বন্দুক। তার চোখ মাস্টারের ওপর স্থির। কেন জানি তার সন্দেহ হচ্ছে কিছু একটা ঠিক নেই। মাস্টারের মুখ থেকে রাখা মাস্কের আড়ালে এক মুহূর্তের জন্য ঠোঁট শক্ত হয়, এক ফোঁটা বিভ্রান্তি। পরের মুহূর্তে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিখুঁত এবং হাসি। হেলমেটের ভিতর নীল চোখ দুটো ঝলকে ওঠে। সে মাথা সামান্য কাত করে কানে থাকা এয়ারব্যাগসে বলে, আকা, ওরা দুজনেই এসে গেছে। প্ল্যান সাকসেস। স্টার্ট দ্য প্ল্যান সি। চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার। চাঁদের আলো যেন ভয় মিশ্রিত দান্দিকতায় অদৃশ্য হয়ে গেছে। চারপাশের জঙ্গল জুড়ে এক ভীতিকর নীরবতা বিরাজমান, যেন প্রকৃতি নিজেই আতঙ্কিত। চারিদিকের বাতাস থমথমে। অন্ধকারের ভেতরে অসংখ্য চোখ গোপনে সামনের তিন মানবকে দেখছে। মাঝখানে দাঁড়িয়ে আছে মাস্টার, কালো ওভারকোটে ঢাকা শরীর, মুখে মাস্ক, তার উপর হেলমেট পরা। সে একেবারের জন্য হেলমেট সরায়নি। চোখ দুটো অস্বাভাবিক শান্ত, যেন সে জানতো এমনটাই হবে। তার ডান দিকে সারহাদ, বাম দিকে আরজে। সারহাদের হাতে বন্দুক তাক করা, নিশান একটাই, মাস্টারের বুক। চোখে আগুন নিয়ে তাকিয়ে, চোয়াল শক্ত হয়ে আছে, দাঁতগুলো চাপা। গলার ভেতর জমে থাকা রাগ সে গিলছে বারবার। আরজের শ্বাস ভারী, বুক ওঠানামা করছে দ্রুত, মস্তিষ্কের ভেতরটা দাউ দাউ করে চলছে। ঠিক তখনই হঠাৎ মাস্টার হেসে ওঠে। তার ইলেকট্রনিক ভয়েস ভেসে ওঠে বিকৃত এক মত্ত হাসি। আরজে ও সারহাদ দুজনেই কপাল কুঞ্চিত করে তাকায়। মাস্টার হাসতে হাসতে মাথা সামান্য নিচু করে, তারপর চোখ তুলে দুজনের দিকে তাকায়। হেলমেটের নিচে চোখের ভেতর খেলা করছে এক অদ্ভুত উন্মাদনা। হাসি থামিয়ে ইলেকট্রনিক ভয়েসে বলে, নিচে। আরজে আর সারহাদ অবচেতনে নিচে তাকায়। মুহূর্তে দুজনের বুকের ভেতর দিয়ে ঠান্ডা চোখ বয়ে যায়। তারা দাঁড়িয়ে আছে ল্যান্ড মাইনের ওপর, পা দুটো ঠিক মাঝখানে। এক চুলো নড়লেই শেষ। আরজের চোখে আগুন আরো জ্বলে ওঠে। তার মস্তিষ্ক যেন বিস্ফোরণের কিনারায়।
দাঁত খেঁচে এসে ধীরে পেছন থেকে নিজের বন্দুক বের করে গম্ভীর স্বরে বাক্য ছুড়ে পা মাইনে হাত তো না। মাস্টার তার প্রত্যুত্তরে আবারও হেসে ওঠে। সে ধীরে পকেট থেকে একটা রিমোট বের করে, কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে আওড়ায়, জেপি কিং, জানিস এই বোমটা কোথায় সেট করা? এক মুহূর্ত থেমে ফের বলে, জাওয়ান মেনশন, তোর বেডরুমে। বাক্যখানা শ্রবণ হতেই আর যে 1 সেকেন্ডের জন্য পুরো পৃথিবী থেমে যায়। বুকের ভেতর কিছু একটা খামচে ধরে। মাস্টার আবারও বলে, যেখানে তোর কুইন বসে আছে, ব্যাস একটা চাপ আর শেষ তোর প্রাণ ভোমরা। আর্যের মাথার ভেতর আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এক মুহূর্তের জন্য সে ভুলে যায় মাইন বন্দুক রাত। সে তেড়ে যাওয়ার আগে মাস্টার ঠান্ডা কণ্ঠে সতর্ক বানিয়ে ওড়ায়, হুম, পা সরালে তুই শেষ। বিপরীত প্রান্তে সারহদ হঠাৎ তাচ্ছিল্য হেসে ওঠে, কণ্ঠে অবজ্ঞা মিশিয়ে বলে, তোর এমন কেন মনে হলো তোর কথা আমার বিশ্বাস করব? মাস্টার 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে প্রত্যুত্তর করে। এই জন্যই তো সারহদের একদম সামনে গিয়ে বলে, তোর গাড়িতে আরেকটা লাগিয়েছি। মাস্টার রিমোটের নিচের বাটনটা চাপ দেয়। বুম, আগুনে ফুলকি, লোহার টুকরো, ধোঁয়া সব একসাথে আকাশে উঠে যায়। সারহদের গাড়িটা মুহূর্তে ধ্বংসস্তূপ। তাপের ঢেউ এসে লাগে সারহদের পিঠে। দুজনেই স্তব্ধ। আজের গলা শুকিয়ে আসছে। হারানোর ভয় তাকে চেপে ধরেছে। মাথায় একটাই চিন্তা, যদি সানার কিছু হয়ে যায়। না না, সে আর ভাবতে পারছে না। ঠিক তখনই মাস্টারের কণ্ঠ আবারও ভেসে আসে বিষ মাখা স্বরে। যদি জেপি কিং এর গাড়িতে বোম রাখা যায় তাহলে বেডরুমে কেন নয়? মুহূর্তে আর্যের মস্তিষ্কে ধরা দেয় ওই দিনের পার্কিং লটের কথা। তার ভেতরের দানবটা গর্জে ওঠে, বেরিয়ে আসতে চায়, রক্ত চায়, কিন্তু সে নিজেই নিজেকে সংবরণ করে। এখন সময় না, সানার জন্য সে 0% রিস্কও নেবে না। মাস্টার এগিয়ে এসে এক এক করে দুজনের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। আর্যের দাঁত খিচিয়ে রুক্ষ স্বরে গুলি ছোড়ে। কি চাস ডিরেক্ট বল। মাস্টার একটু মাথা কাত করে তাকায়, চোখে বিকৃত তৃপ্তি। তোদের এমন আহত সিংহের মতো হারতে দেখতে চাই। আর্যের মুখ থেকে কোনো শব্দ নিঃসৃত হওয়ার পূর্বেই মাস্টার সতর্ক করে দেয়, শ্শ্, আজকে আমার দিন, আমি বলবো আর তোরা শুনবি। আর্যের যন্ত্রপাতি থেকে নিজের কথাটা গিলে নিল। যদি প্রসঙ্গটা সানা না হতো তাহলে এতক্ষণের অস্তিত্ব মুছে যেত। মুষ্টিবদ্ধ করা হাত সহ তার সারা শরীর কাঁপছে। মাস্টার ধীরে ধীরে তার কথা বলা শুরু করে। তুই ঠিক বলেছিস, আমি ব্যাক বেঞ্চার, কিন্তু ব্যাক বেঞ্চের ফার্স্ট বয়। তারপর ঘুরে যায় সারহাতের দিকে। সারহাত তাকিয়ে আছে তার দিকে, চোখে আগুন কিন্তু মুখে নীরবতা। তো কাহিনী শুরু হয় 12 বছর আগে, সরি 12 বছর নয়, তার আগে থেকে, ম্যান বেসড ড্রাগসকে ঘিরে, যার জন্য ফেসে যায় চৌধুরীরা। আর সোফিয়া চৌধুরীদের রক্ত ঝরিয়ে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। বেচারা সারহাত, তোর জন্য আমার সত্যি দুঃখ হচ্ছে। তোর চোখের সামনে কি নৃশংসভাবে তোর বাপদাদাকে মেরে ফেলা হলো, অথচ তুই কিছুই করতে পারিসনি। কাওয়ার্ড ম্যান, তোর বাপ ছিল সততার পুতুল। কতগুলো কালসাপকে বন্ধু বানিয়েছে, যারা তোর বাপের পেছনে ছুরি মেরে দিয়েছে। তুই তো ভাগ্যের জোরে বেঁচে গেছিস। না না, তুই তো জেপি কিং এর রক্ত ঝরিয়ে বেঁচে আছিস। তার বদলেই তো জেপি কিং তোর সানামকে তোর থেকে কেড়ে নিয়েছে। সারহাত নিজের হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে শুধায়, আমাকে ম্যানিপুলেট করা বন্ধ কর আর নিজের উদ্দেশ্য বল। বাহ বাহ, বুঝে গেলি। আমিও তোর মতনই একজন, যাদেরকে এই মা ছেলে মিলে নিঃশেষ করে দিয়েছে। সোফিয়া জাওয়ান নট এ উইমেন, শি ইজ এ ব্লাডি সাইকোপ্যাথিক। হিসেবটা ওদের সাথে হলে সানামকে কেন টানছিস? মাস্টার কিছু না বলে এগিয়ে যায় আর্যের দিকে। মুখে চবর্গীয় শব্দ উচ্চারণ করে আওড়ায়, আর তোর বেবিগাল তো। তার বাক্য কেটে আর্য চিৎকার করে গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, আর একবার আমার ওয়াইফকে বেবি গার্ল বলে দেখ, টিফ টেনে ছেড়ে ফেলবো আমি তোর। ভাঙবি তবু মচকাবি না। তারপর নিজের বুকের বাম পাশ দেখিয়ে বলে, ভীষণ জ্বলছে এখানে, তাই না? আমারও জ্বলেছে, যখন দিনরাত 24 ঘন্টা মীরার মুখে তোর নাম থাকতো। আর্যের কপালে ভাঁজ পড়ে, ভ্রুকুটি করে জিজ্ঞেস করে। মীরা? আর্যের এমন কণ্ঠস্বর পছন্দ হলো না মাস্টারের, তাই ধারালো স্বরে বলে, তুই মীরাকে ভুলে গেলি যে তোর জন্য আত্মহত্যা পর্যন্ত করেছে? আর্যে সারহাতকে ইশারা দিতে সে নিজের পেছন থেকে তার সাথে থাকা দ্বিতীয় বন্দুকটা বের করে মাস্টারের হাতে গুলি করবে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে ইঞ্জিনের শব্দ একটানা। পিছনের জঙ্গল থেকে একের পর এক বের হতে থাকে কাওয়াই পাখি। চারিদিক হঠাৎ যেন জীবন্ত হয়ে ওঠে। একই রং, একই ডিজাইন, একই গতি। হেডলাইটের আলো ছিন্ন ভিন্ন করে দেয় অন্ধকার। মাস্টার মুহূর্তের মধ্যে পেছনে সরে যায়। চোখের পলকে সে মিশে যায় সেই বাইকগুলোর ভিড়ে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি। ততক্ষণে তার হাত গুলি মেরে দিয়েছে, হাত থেকে ছিটকে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি। ততক্ষণে তার হাত গুলি মেরে দিয়েছে, হাত থেকে ছিটকে পড়ে রিমোট। এটা দেখা মাত্রই
এক সেকেন্ড আর্যে আর ফারহাদ একে অন্যের দিকে তাকায়। দুইজন একসাথে লাফ দেয়। পরের মুহূর্তেই বুম, ল্যান্ডমাইন ফেটে যায়, মাটি কেঁপে ওঠে, আগুনের ধোঁয়া আকাশে উঠে যায়। কিন্তু তারা আর সেখানেই নেই। আর্যে আর ফারহাদ ঝাঁপিয়ে পড়ে সামনের মানবগুলোর ওপর। এবার আর কোনো দ্বিধা নেই, দুজনেই নিজেদের দ্বিতীয় বন্দুক বের করে। আর্যের হাত ছোটে যন্ত্রের মতো নিখুঁত হিসেবে, প্রতিটা গুলিতে একজন কুপকার। সামনের মানবগুলো বন্দুক বের করে ঠাকানোর সময় পর্যন্ত পায়নি। চারিদিকে শুধু শব্দ, গুলি, দেহ পড়ে যাওয়ার শব্দ, হেলমেট ভাঙার শব্দ। কিছুক্ষণের মধ্যেই রাস্তাটা নীরব হয়ে আসে, শুধু পড়ে থাকে কালো পোশাক পরা শরীরগুলো। আর যে ধীরে এগিয়ে গিয়ে একজনের মাপ খুলে ফেলে, তারপর আরেকজনের, তারপর আরেকজন। দুজনের চোখে অবিশ্বাস, সবার চেহারা একই গরম, একই মুখ। মুহূর্তে ধরে ফেলে তারা। প্লাস্টিক সার্জারি। সারহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এরা সব ফাঁদ ডামি। একটু থেমে কিছু একটা ভেবে বলে, যে আসল ছিল তার ব্লু আইজ ছিল, এগুলো কারো চোখে সেটা নেই। হি প্লেড এ মাইন্ড গেম। আর্যের মস্তিষ্কে শুধু একটাই কথা বজ্রঘাত করে, ব্লু আইজ। কয়েক পলের জন্য আর্যের চোখে অবিশ্বাস দেখা যায়। তার চোখের সামনে ভেসে ওঠে এক পুরনো স্মৃতি, একজোড়া ঠান্ডা নির্লিপ্ত নীল চোখ। মুহূর্তে সারহাদের নজরে আসে মাস্টারের হাতে থাকা রিমোটটা নিচে পড়ে আছে। সে উঠিয়ে দেখতেই চমকে ওঠে। শিট ম্যান, টাইমার অন হয়ে গেছে, আর মাত্র 11 মিনিট আছে। এক মুহূর্তের জন্য আর্যের পুরো দুনিয়া যেন ঘুরে উঠেছে। সে কোনো দিকে না তাকিয়ে এক দূর নিজের বাইকের দিকে ছুটে যায়। উল্কাপিণ্ডের মতো ইঞ্জিনের গর্জন তুলে বেরিয়ে পড়ে। তার যাওয়ার কিছুক্ষণের মধ্যে এজাজ গাড়ি নিয়ে আসে। সারহাদ এজাজের সাথে বেরিয়ে পড়ে। আর কেউ দূর থেকে এখানে যা হচ্ছে সব রেকর্ডিং করছে। সে আর কেউ না, সিআইডি অফিসার দিহান। সে তালহার কথা মতো সারহাদের পিছু নিয়েছিল। যদিও অনেক পরে এসেছে, কিন্তু যতটুকু দেখেছে সবটা রেকর্ডিং করে নিয়েছে। সোফিয়ার কক্ষের সামনে দাঁড়িয়ে সানা ও এসপির হাতে ব্যান্ডেজ করা। শেষ পর্যন্ত সে সানার হাতে ব্যান্ডেজ করেনি, নিজে করেছে। মুসাদ গিয়ে তাদের ডেকে এনেছে। সানার পেছনে জ্যাক ও কাইলিন। কিন্তু রুমে প্রবেশ করতে সানার চোখ ছানা পড়ে। একই অবস্থা, রুমের সব জিনিস ভেঙে চুরে চুরমার। সে ভ্রুকুটি করে এসপির দিকে তাকিয়েই বলে, পুরো ফিটফাট বাইরে সদরঘাট। ভেতরে সদরঘাট। আচ্ছা ঠিক আছে, ভেতরে সদরঘাট। এবার কবিতাটা শোন আমার। বল। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, বাইরের জমশালা। এখন শাশুমার পালা। চা দিয়ে খাবো পরোটা, শাশুমার বাজাবো 12টা। বাহ বাহ, একদম ফার্স্ট ক্লাস। আরে কে বলেছে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার যোগ্য? তোর কবিতা দেখলে নোবেল নিজে বমি করে দিত আর বলতো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এসপির কথা থেমে যায় যখন সানা তার ব্যথা পাওয়া জায়গায় আবারও কিল মেরে সোফিয়ার সামনে সোফায় গিয়ে বসে পড়ে। সোফিয়ার চোখ খুলে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, যেন সানাকে না নিজের হাড়কে দেখছে। কিছুক্ষণ এভাবে কাটার পর সোফিয়া আওড়ায়, তুমি রনকে ডিভোর্স দেওয়ার পরিবর্তে আমার সকল সম্পত্তি চেয়েছিলে, তাই না? আমি দিতে রাজি। সানা কিছু না বলে দাঁড়িয়ে পড়ে, এগিয়ে যায় ওনার সামনে। হঠাৎ দুই হাত উপরে তুলে চিৎকার করে বলে, হে উপরওয়ালা, আপনি আমার শাশুমাকে রহম করুন, ওনার সম্পত্তিকে রহম করুন, সাথে আমাকে তাড়াতাড়ি কারোরপতি বানান। বিটকেল জোরে বল আমিন। আমিন। সানা মোনাজাত শেষ করে সোফিয়ার দিকে তাকিয়ে আওড়ায়, শাশুমা, আপনার সকল সম্পত্তি তো আমার কাছেই। কিভাবে জানেন? আপনার সকল সম্পত্তি আপনার ছেলের নামে, আর আপনার ছেলে তো আমার কাছেই। বুঝতে পারছেন তো হিসেবটা? মাঝখানে কোনো ভেজাল আছে বলেন? একদম ক্লিয়ার। এখন আমি আসি, হ্যাঁ? এই বলে সে দরজার দিকে পা বাড়ায়। পেছন পেছন এগিয়ে। সোফিয়া এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। তারা যাওয়ার পরে আব্বাস সোফিয়াকে বলে, লেডি, আপনি বললে। সোফিয়া হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। আমি শুধু দেখতে চেয়েছি মেয়েটা সম্পত্তির জন্য রনকে ছাড়বে কিনা। ওদেরকে যেতে দাও, পাকিস্তান থেকে ফিরে এদের সকলকে দেখবো। আব্বাস মাথা নিচু করে চলে যায়। সোফিয়া আবারও সোফায় হেলান দিয়ে বসে পড়ে চোখ বুঝে। সোফিয়ার রুম থেকে বেরিয়ে তারা করিডোরে হাঁটছে। হঠাৎ এসপির মাথায় একটা প্রশ্ন আসে। আচ্ছা, তুই যদি করোড়পতি হয়ে যাস তাহলে আমাকে ভুলে যাবি না তো? সানা তার ছেলের মতো হাত ছাড়া মেরে উড়িয়ে দিল তার কথা। ভুলে যাব মানে? টাকা হলে মানুষ দুনিয়া ভুলে যায়, আর তুই এমন কি জিনিস রে ভাই? এসপি অবাক চোখে তার দিকে তাকিয়ে। সে কি ভেবেছিল আর এই মেয়ে কি বলছে, তাই সেও সানার মতো দুই হাত উপরে তুলে দোয়া করে, হে উপরওয়ালা, ওর চাচুমার হায়াত দ্বিগুণ করে দেন। আমিন 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 আমিন। সানা তড়িঘড়ি করে তার হাত নামিয়ে আওড়ায়, আরে আরে কি করছিস? আমি কখন বললাম ভুলে যাব? তুই জানিস কত পাবি আমার কাছে? এখনই ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বস। সেই দিন দূরে নেই যেদিন আমি কারোরপতি হব, তাও শাশুমার সম্পত্তি দিয়ে। সো স্টপ বিগ রিডিকুলাস।
আবে ডোন্ট বি রিডিকুলাস। হ্যাঁ, ওই একটা হবে আর কি। ইয়ার আমার মনে হচ্ছে তোর সত্যি সত্যি আবার গ্রামার পড়া দরকার। তোর পড়াশোনা দিন দিন ডাউনে চলে যাচ্ছে। পড়াশোনা ডাউনে যাক, শুধু ব্যাংকের ব্যালেন্স গ্রো আপ হলেই হবে। তাদের কথোপকথনের মধ্যে করিডোরের অন্য প্রান্ত থেকে সানিতা দৌড়ে এসে এসপিকে ছড়িয়ে ধরে। বিচলিত কণ্ঠে প্রশ্ন ছড়ে, ফারাদ ভাই, তোমার নাকি গুলি লেগেছে? কোথায় লেগেছে তোমার? এসপি তার হাত ছুটিয়ে সামনে এনে দাঁড় করিয়ে বলে, আরে আমি ঠিক আছি, মাইনার ইনজুরি। মাইনর ইনজুরি? তাহলে তোমার হাতে ব্যান্ডেজ কেন? এখানে আবার রক্ত। সানাসিস, কি হয়েছিল? আরে কিছু হয়নি, ও শুধুমাত্র একটা গুলি খেয়েছে। তার বাক্যখানা শ্রবণেন্দ্রিয় হতেই রমণীর চোখ বেরিয়ে আসার উপক্রম। কাঁদো কাঁদো স্বরে বলে, গুলি? এসপি সানার দিকে কটমট করে তাকায়। তুই একে বলতে গেলি কেন? এখন প্যাচ প্যাচ শুরু করবে। প্যাচ প্যাচ কানের নিচে বাজাবো আমি তোর। একটা মেয়ের ইমোশন তুই বুঝবি কি করে? এর বাপ আমাকে দিলে তো বুঝবো। এসপি সানাকে কিছু বলার আগে কেউ সানাকে এক টানে নিজের বলিষ্ঠ বুকের ওপর ফেলে শক্ত করে চেপে ধরে বক্ষের সাথে। কারো বাহু বন্ধনে আবদ্ধ হয়ে যায় রমণী। সামনের মানবের অশান্ত হৃদস্পন্দন তার কানে বাজছে স্পষ্ট। নাকে এসে বাড়ি খায় কফি ও ভ্যানিলার কড়া স্মেল। আর যে রাতটা বেরিয়ে আসার উপক্রম হয়েছিল যখন সে টাইমার অন করা দেখেছে। এতটুকু রাস্তা সে কিভাবে এসেছিল সে নিজেও জানে না। তারপর রমণীকে ছেড়ে দিক খুলে তার সারা মুখে চুমু খায়। এই দৃশ্য দেখার সাথে সাথে এসপি তাড়াতাড়ি সানিতার চোখ ঢেকে ফেলে। সানিতা তার হাত সরানোর চেষ্টায়। ফারাদ ভাই, আমার চোখ ছাড়ো। চুপ কর খুঁজদিলের মাইয়া, এইগুলো দেখার বয়স হয়নি তোর। তারপর আর্যের দিকে তাকিয়ে আওড়ায়, এই যাওরা, বাচ্চাদের সামনে কি করছিস? এসপির কণ্ঠস্বর কানে আসতেই আর্য যেন বাস্তবে ফিরে আসে। ভ্রুকুচকে তাকায় তার দিকে, তারপর চারিদিকে উঁকি দেয়। কেউ বুঝলো না তার কাণ্ড, তাই সানা জিজ্ঞেস করে, আপনি কাকে খুঁজছেন? এই 12 ভাতের মাকে। উনি নিজের অবুঝ বাচ্চার হাত ছেড়ে কোথায় চলে গিয়েছেন? আর্য বলার সাথে সাথেই দুই রমণী হেসে দিল। অপমানে লাল হয়ে নিজামা মুখ নিয়ে এসপি সানিতার দিকে হুঙ্কার ছুড়ে, দাঁত বন্ধ কর খুঁজদিলের মাইয়া। তারপর সানিতার চোখ ছেড়ে এগিয়ে যায় আর্যের দিকে। এদিকে এসপি হাত সরাতেই সানিতার নজরে আসে আর্যের। সে ওই দিন মার্কেটে আর্যের চেহারা তেমন একটা দেখতে পারেনি, কেননা সারাক্ষণ আর্যের মুখে মাস্ক পরা ছিল। তাকে দেখেই সানিতার দুই চোখ উপচে পড়া খুশি। সে আর্যের অনেক বড় ফ্যান। আর্যের এমন কোনো মুভি নেই যেটা সে দেখেনি, বা এমন কোনো গান নেই যেটা সে শোনেনি। তাই এগিয়ে যায় তার দিকে, এসপি কে পেছনে ফেলে। ওএমজি, আরজে, আই এম ইউর বিগ ফ্যান। আই ক্যান্ট বিলিভ আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এদিকে সানিতার মুখে এত উপচে পড়া খুশি দেখে একজনের ঝুলে পড়ে যাচ্ছে। সে আর কেউ নয়, এসপি। কই, সে বাড়িতে গেলে তো এমন করে না। আর একজনের জামাইকে দেখে এই মাইয়া এমন করছে কেন? এসপি তার সহ্য হলো না। সানিতা আর এক কদম বাড়ানোর আগেই পিছন থেকে এসপি তাকে টেনে ধরে জায়গায় নিয়ে আসে। দাঁত কিরমির করে বলে, সানির বাচ্চা, তুই আবার যাওরার বিগ ফ্যান মারাও? এইদিকে আয় খুঁজদিলের মাইয়া। না, আমি যাব না অটোগ্রাফ ছাড়া। তোকে নেওয়াবো আমি অটোগ্রাফ। আরে এসপি, একটা অটোগ্রাফের কথাই তো বলছে, তাই না? একটা অটোগ্রাফ নিলে। এই বলে সানা এক কদম বাড়াবে, তার আগে আর্যে তার কোমর টেনে ধরে তার কাছে নিয়ে আসে। তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আরে একটা অটোগ্রাফের জন্য এমন করতে হয় নাকি? আর তাই আমি এসপি। ওই 12 ভাতের নাম মুখেও নেবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওদিকে সানিতা এখনো বলেই চলেছে, ফারাদ ভাই ছাড়ো, আমি একটা অটোগ্রাফ। সে আর বলতে পারছে না, তার আগে এসপি তার হাত টেনে ধরে নিয়ে যায়। তোকে আজকে আমি আমার অটোগ্রাফ দিয়ে টালি দেব, আয়। আমার তোমার অটোগ্রাফ লাগবে না। সারা জীবন আমার নামে সিলমোহর নিয়ে ঘুরবি, এখন আমার অটোগ্রাফ লাগবে না? তুই আমার অটোগ্রাফ নিবি না, তোর বাপ নেবে। আজকে আমি তোর নামের ওপর অটোগ্রাফ লাগাবো, তাড়াতাড়ি আয়। সানা দৃষ্টিগোচর হতেই আর্যে সানার দিকে তাকিয়ে বলে, ওটা কে ছিল? ওটা এসপির হবু বউ। তাহলে বিয়ে করে পার্মানেন্ট করছে না কেন? তারপর আমার বউয়ের পেছনে ছাড়ুক, নয় বিয়ে করার আগেই এর বউ বিধবা হয়ে যাবে। বিপরীত পাশের রমণীর মাথায় দুষ্ট বুদ্ধি মেটে আর্যকে আরো জানানোর জন্য বলে, জানেন এসপির বিয়ে হলে আমি আপনার থেকে 1 মাস দূরে থাকবো। আর্যে চমকে তার দিকে তাকায়, বিস্মিত কণ্ঠে শুধালো, কেন? আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। দেখুন, বিয়ের 10 দিন আগে যাব ওদের বাড়িতে, বিয়ে হবে 10 দিন লাগিয়ে, বিয়ে খাবো 10 দিন লাগিয়ে, হিসেব ক্লিয়ার। সন্দেহ আছে কোনো? সন্দেহ জানি না, শুধু জানি আমি একদিনও বউ ছাড়া থাকতে পারবো না। আর ওর বিয়ে হওয়ার থেকে তো ভালো একটা বন্দুকের গুলি খরচ করে ওকে মেরে দেবো, ব্যাস। তুমি শুধু 2টো টিস্যু নষ্ট করবে, নাকের পানি মুছে, দ্যাটস ইট।
রমণী নিজের নাকের পাটাতন ফুলিয়ে আঙুল উঁচিয়ে বলে, আপনার মানে কি? আপনি আমাকে এসপির বিয়েতে যেতে দেবেন না? একদমই না। আমি বউ ছাড়া থাকতে পারবো না। তাহলে এতদিন কিভাবে থেকেছেন? একদিনের হিসেব আলাদা। এখন আমার প্রতি রাতে বউ লাগবে। প্রতি রাতে মানে? আরজে সানাকে একটানে নিজের কোলে উঠে তার কানের কাছে ঝুঁকে হাসকি স্বরে বলে, ম্যাডাম, বাড়ি চলুন। প্রতি রাতে কেন লাগবে আমি আপনাকে মানে বোঝাচ্ছি, তাও প্র্যাকটিক্যাল। সানা আরজের কথার মানে বুঝতেই সে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। ছাড়ুন আমাকে অশুভ লোক। আমি কিন্তু এখন কামড় দিব না এমন। সমস্যা নেই, দিতে পারো। রমণী নিজেকে ছাড়ানোর হাজারটা চেষ্টা করলেও আরজে তাকে চেপে ধরে গাড়িতে তোলে। উদ্দেশ্য ব্ল্যাক ম্যানশন। রাউন্ড ম্যানশন থেকে পরপর কতগুলো এসইউভি ও ইউএসভি বের হয় আরজের গাড়ির সামনেও পেছনে। তাদের গাড়ির গেট থেকে বেরোতে এজাজের গাড়ি ভেতরে প্রবেশ করে। গাড়িতে সানা আরজের কোলে বসে ঘুমিয়ে পড়েছে। এদিকে আরজের মাথার ভেতর ঘুরছে মাস্টারের কথাগুলো। যদি তার কথা মতো সত্যি আরজের বেডরুমে টাইমার লাগানো থাকে তাহলে ম্যানশনের ভেতরে কেউ তার সাথে যুক্ত। কেননা ম্যানশনে প্রবেশ করা বাইরের কারো পক্ষে সম্ভব হবে না। আরজে ঝুঁকে সানার কেশে চুম্বনকে এক হাতে আরো শক্ত করে ধরে তার বক্ষ পিঞ্জরায়। এমন মনে হচ্ছে হাড় ভেদ করে ভেতরে ঢুকিয়ে ফেলবে। হঠাৎ তার ফোনে জ্যাকের কল আসে। আরজে ফোন উঠিয়ে এয়ারপডস কানে দিয়ে শুধু এতটুকু বলে, কিপ টকিং। যেন সানার ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। অন্য পাশ থেকে জ্যাক বলতে শুরু করে, বস, আপনার রুমে দুজন গিয়েছিল। প্রথম মুসাব, লেডির জন্য ম্যামকে ডাকতে, আর মিসেস আয়েশা, যিনি খাবারের ট্রলি নিয়ে গিয়েছিলেন। মুহূর্তে আরজের ধরে রাখা স্টিয়ারিং এর হাত শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করে জ্যাক আবারও বলে, বস, আপনার সন্দেহ ঠিক ছিল। ব্লু আইস আপনার গ্রাউন্ডে মাত্র দুজনের ছিল। এক ঈশান, আপনার বন্ধু। সেকেন্ড, 5 বছর আগে দুবাইয়ের স্কাই ভিউ বারের মালিক। কিন্তু তাদের পুরো ফ্যামিলিকে মেরেছে লেডি, যেমনটা উনি অলওয়েজ করেন, তার শত্রুদের একদম গোড়া থেকে নির্মূল করা। ওর নাম ছিল রুডি, আর ওর গার্লফ্রেন্ডের নাম ছিল সামিরা। কিন্তু বস, রুডি আর ঈশান দুজনেই মারা গিয়েছে, তাও আপনার হাতে। যদি বেঁচে যায় তাহলে ওটা কে, রুডি নাকি ঈশান? জাওয়ান ম্যানশনের বেসমেন্টে সারহাদ এক কোনায় বসে থরথর করে কাঁপছে। সে জন্ম থেকেই হেমাটোফোবিয়ায় আক্রান্ত, যার কারণে রক্তে তার ভীষণ ভয়। মাথা ভন ভন করে ঘুরছে। এমন মনে হচ্ছে এখনই মস্তিষ্ক ফেটে যাবে। কণ্ঠনালী দিয়ে যেন ধূর শব্দটি পর্যন্ত বের হচ্ছে না। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। উঠে দাঁড়াতে পারছে না। তবু পা টেনে টেনে নিজের দাদা আজাদ চৌধুরীর নিথর দেহের সামনে যায়। কণ্ঠনালী ছেড়ে বহু কষ্টে বের হয়, গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা। না। বিপরীত পাশের মানব একদম নিশ্চুপ। আজাদ চৌধুরী থেকে কোনো আওয়াজ আসলো না। কাঁপা কাঁপা কণ্ঠে আবারও কয়েকবার আওড়ালো নামখানা। নীরবতা ভেদ করে কিছুই আসে না। 2 হাতের অজলায় ভরে নিল নিজের প্রাণপ্রিয় গ্র্যান্ডপাকে, যারা এক ইশারায় কাল পর্যন্ত সবাই ভয় পেত। সেই পররাষ্ট্রমন্ত্রী আজ নিথর হয়ে পড়ে আছে। নিজেকে আটকাতে না পেরে সারহাদ চিৎকার করে কাঁপতে শুরু করে। হঠাৎ উচ্চ শব্দে সেলের লোহার দরজা খুলে যায়। মুহূর্তে অন্ধকার রুমটা আলোকিত হয়ে পড়ে। সারহাদ চোখ তুলতেই নজরে আসে তার বাবা ফাহাদ চৌধুরীর শরীরটা দুজন কাঁধে ভর করে এনে ফেলে দিল মেঝেতে। পিছনে তার বাবার আরো কয়েকজন কর্মচারীকেও ফেলে দিল। মুহূর্তে সারহাদ দাদাকে ছেড়ে তার বাবার দিকে এগিয়ে যাওয়ার আগেই গার্ডগুলো আটকে দিল। কানে এলো হাই হিলের ঠকঠক আওয়াজ। ধীরে ধীরে প্রবেশ করেন সোফিয়া জামান। এগিয়ে গেলেন সারহাদের দিকে। মাথার চুল মুঠো করে তার মুখটাকে উপরে তুলে হেসে সে বলেন, ওই দিন আমাকে চৌধুরী মহলে তোর বাপ যতটা অপমান করেছে তার থেকে আজ 100 গুণ বেশি আমি তোর বাপকে করেছি। কিন্তু দেখ, তোর বাপ আর জবাব দেওয়ার অবস্থাতেই নেই। আজ বুঝিয়ে দিলি চৌধুরী নামটা শুধু মুখে, রক্তে শুধু কাপুরুষতা। সারাদ, ইউ আর বর্ন কাওয়ার্ড। তারপর ছটকা মেরে ছেড়ে দিল তাকে। সারহাদের কানে আসে একের পর এক বুটের আওয়াজ। পরপর প্রবেশ করেন দেশের শীর্ষস্থানীয় নেতারা। আতিকুর রহমান, হামিদুল ইসলাম। ওই সময় তারা মাত্র এমপি ছিল। তারপর প্রবেশ করে ডিসিপি সাজিদুল হক। ওই সময় তিনি এসপি ছিলেন। পর মুহূর্তে যারা প্রবেশ করে তাদের দেখে সারহাদের চোখে মুখে ফুটে ওঠে অবিশ্বাসের হাতছানি। কেননা রেলে প্রবেশ করে তার বাবার সবচেয়ে প্রিয়জন, কাছের 2 জন বন্ধু, এমপি খায়রুল ওয়াসার, জেনারেল ওয়াসিম হায়দার ও তার ছোট ভাই মেজর জেনারেল রনি হায়দার।
তাদের দেখে সারহাদ যেন নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওয়াসিম আর খায়রুল তাদের বাড়িতে ছোটবেলা থেকেই আসতো, তার বাবার ছোটবেলাকার বন্ধু। তাহলে ওয়াসিম হায়দার সারহাদের সামনে হাঁটু গেড়ে বসে তার চোখে চোখ রেখে মুখে চবর্গে ওর শব্দ উচ্চারণ করে বলে, তোর দাদাকে কতবার বলেছি আমাদের সঙ্গ দিতে, 10% দেব, 20% দেব, শেষমেশ 50% দিতে চেয়েছি, তারপরও আমাদের সাথে হাত মেলায়নি। আর এখন কালকে পররাষ্ট্রমন্ত্রী আজাদ চৌধুরী ছিল, আর আজকে কিভাবে নিথর ভাবে শুয়ে আছে। যদি আমাদের সাথে হাত মেলাতেন তাহলে এতক্ষণে প্রধানমন্ত্রী হয়ে যেত। আর তোর বাপকে কি বলবো? শালা, একে বুঝি বলে বন্ধু, যে নিজের বন্ধুর ব্যাপারে প্রমাণ নিয়ে সাজেদুল হককে দেয়। কিছুক্ষণ তাচ্ছিল্য হেসে ফের বলে, ও তো জানে না সাজেদুল হক আমাদেরই একজন। বল, বন্ধু হলে এমনটা করতে পারতো? পিছনের সবাই তার সাথে হেসে দিল বিশ্রীভাবে। ওয়াসিম হায়দার উঠে সোফিয়ার দিকে তাকিয়ে বলে, সোফিয়া, চৌধুরীদের চিহ্ন পর্যন্ত মুছে দেবে। ওদের আরেকটা ছোট ছেলে আছে, ওটার কি খবর? আপনি চিন্তা করবেন না, ওটাকে আরো আগেই শেষ করে দিয়েছি। ভালো, এখন এদেরকেও শেষ করো। তার জন্য আমার কাছে বিশেষ কেউ আছে যে তাদেরকে মৃত্যু যন্ত্রণা দ্বিগুণ করে উপভোগ করাবে। সবাই সোফিয়ার দিকে উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে। কে সে তা দেখার জন্য সোফিয়া হাত দিয়ে ইশারা করতে আব্বাস গিয়ে ডেকে নিয়ে আসে তাকে। ধীরে ধীরে ঘরে প্রবেশ করে আরজে। সোফিয়া এগিয়ে গেল তার দিকে। মিট উইথ মাই সান এভরিওয়ান। আর যে তারপর আরজের ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে দিল। মুহূর্তে আরজের চোখে মুখে পরিবর্তন এসে পড়ে। সোফিয়া সবার দিকে তাকিয়ে বলে, চলুন, বাকিটা রণ সামনে নেবে। সবাই আরো এক পলক পিছনের দিকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা সারহাদ ও ফাহাদ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে গেল। মুহূর্তে সারহাদের কানে আসে এসপির আওয়াজ। ব্রো ব্রো, তুমি কি ঘুমিয়ে আছো? সারহাদ তড়াক করে চোখ খুলে ফেলে। চারিদিকে তাকিয়ে দেখে চৌধুরী মহলে নিজের রুমে বসে আছে। সে সামনে এসপিকে দেখা মাত্র ভাইকে জড়িয়ে ধরে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে, বুক ওঠানামা করছে দ্রুত। আবার ওই ভয়ঙ্কর অতীতগুলো তার স্বপ্নে আসতে চাইছে। তার হাত মুঠোবন্দি হয়ে আসে, দাঁতে দাঁত খিচিয়ে নিজেকে সামলে নিল। বিপরীত দিকে এসপি অবাক হয়ে তার ভাইকে বলে, ব্রো, কি হয়েছে? তুমি ঠিক আছো? ইয়া আই এম ওকে। ব্রো, তুমি কবে বিয়ে করবে? এসপির এমন প্রশ্নে সারহাদ তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। কেন? ব্রো, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তারপর আমি বিয়ে করব। তোর মাথায় বিয়ের ভূত কবে থেকে চাপলো? তুমি জানো কি হয়েছে? ওই কাটাপ্পা মামা, আমি আজকে বাড়িতে এসেছি, বাট সকাল থেকে এক সেকেন্ডেও উনি আমার পেছু ছাড়ছেন না। এমন মনে হচ্ছে আমি ওনার মেয়েকে গিলে খেয়ে ফেলবো। সকালে আমি ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি উনি দাঁড়িয়ে আছেন। আমার তো মনে হচ্ছে উনি সারা রাত ঘুমাননি, আমার দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন, সারাক্ষণ আমার পিছু পিছু হাঁটছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি তুমি বিয়ে করো, তারপর আমি বিয়ে করব। সারহাদ হালকা হেসে হাত রাখলো তার ভাইয়ের কাঁধে। রিল্যাক্স মাই ব্রাদার, ইন্ডিয়া থেকে ফিরে এসে আমি মামার সাথে কথা বলবো, তোর আর সানিতার বিয়ের ব্যবস্থা করব। এসপি চোখে মুখে উপচে পড়া খুশি। সে যেন বিশ্বাস করতে পারছে না। ব্রো, সত্যি বলছো? এসপি খুশিতে জড়িয়ে ধরলেন নিজের ভাইকে। আই লাভ ইউ সো মাচ ব্রো, ইউ আর বেস্ট। সারহাদ এসপির পিঠে দুটো চাপড় মেরে দুই ভাই নেমে পড়ে নাস্তার জন্য। সকালের আলোটা আজের ব্ল্যাক ম্যানশনের ওপর নামে এক অদ্ভুত নীরবতা নিয়ে। ম্যানশনটা আর পাঁচটা প্রসাদের মতো নয়। কালো গ্রানাইটের দেয়াল, ধোঁয়াটে কাঁচের জানালা আর লোহার ফ্রেমে বাঁধানো দরজাগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে। চারদিকে নিরাপত্তার স্তর, ক্যামেরা, সেন্সরের নীল আলো, গার্ড। এমনভাবে সবকিছু যেন কোনো ফাঁকফোকর না থাকে। এই ব্ল্যাক ম্যানশনেই কাল রাতে আরজে সানাকে এনেছিল। ম্যানশনের সবচেয়ে নিচের তলায় জিম ঘরটা। দেয়ালের একবার সুরে আয়না, অন্য পাশে ভারী ওয়েটার, আধুনিক ট্রেনিং মেশিন। মাঝখানে কালো স্লিভলেস টি শার্ট আর গাঢ় ট্র্যাক প্যান্ট পরে আরজে বুকদম দিচ্ছে। পেশিগুলো প্রতিটা ওঠানামায় টান টান হয়ে উঠেছে। কাঁধের শিরাগুলো স্পষ্ট, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে মেঝেতে। তার চোখ সামনে স্থির। কাইলিন সামনে দাঁড়িয়ে ঘুমছে। ঠিক তখন ভারী বুটের শব্দ। কাঁচের দরজা ঠেলে প্রবেশ করে জ্যাক। এগিয়ে যায় আরজির দিকে। বস, পুরো জঙ্গল সার্চ করে দেখেছি, ড্রোন, থার্মাল সব, বাট কোথাও কাউকে পাওয়া যায়নি। আরজি আরেকটা বুক ডাউন দেয়, গম্ভীর কণ্ঠে গুলি ছড়ে। রোডের কি খবর? বস,
রুডির বাবা অ্যান্ডি আর রুডি দুজনেই ড্রাগস ও নারী নিয়ে লেডির সাথে ডিলে ছিল। শুরুতে সব ঠিকঠাক, 20%, তারপর 30। লেডি ওদের সুযোগ দিয়েছিল কারণ তখন বারটা নতুন ছিল। একটু থেমে আর্যের দিকে একটা ফাইল এগিয়ে দেন। সোফিয়ার এইসব বিজনেসের শুরুতে আর্যের ছিল না। তার বাবা ইকবাল জামান সোফিয়ার অগোচরে অনেকটা দূরে রাখতে চেয়েছিলেন ছেলেকে। জ্যাকফ্রেড বলে, কিন্তু সময়ের সাথে সাথে ওদের বার ভয়ানক পপুলার হয়ে যায়। ভিআইপি ক্লায়েন্ট, বিদেশি ডিলার, আন্ডারগ্রাউন্ড প্লেয়ার সবাই আসতে শুরু করে, আর তখনই শুরু হয় আসল খেলা। আর্যে উঠে দাঁড়ায়, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে, ডিমান্ড বাড়ে। জি বস, 50% দাবি করে বসে। আর শুধু দাবি না, লেডিকে ব্ল্যাকমেল করা শুরু করে, ভিডিও, ট্রানজ্যাকশন, ক্লায়েন্ট লিস্ট সব কিছু নিয়ে। তারপর একদিন আপনি আর আপনার বন্ধু ঈশান বারে গিয়েছিলেন। আর্যে হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে, গম্ভীর কণ্ঠে শুধালো। Then I know. তাদের কথোপকথনের মধ্যে একজন সার্ভেন্ট এসে আর্যকে শুধায় সানাকে ডাকছে। আর্যে সব এক সাইডে রেখে চলে যায় সানার কাছে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।